রাহান সারাদিন অরুর পিছে পিছে ঘুরল। অরু এ কাজ সে কাজে হাতে হাতে এগিয়ে দিল, শুধুমাত্র একটু কথা বলার আশায়। কিন্তু অরু পাত্তা দিল না। নানার কাজের বাহানায় খুব সাবধানে রায়হানকে এড়িয়ে গেল। দিনটা খুব ছটফট করতেই কাটলো রায়হানের। অবশেষে ব্যর্থ হয়ে অরুকে দিনে একান্ত কাছে পাওয়ার আশা ছেড়ে দিল রায়হান। রায়হান বুঝে গেছে রাত ছাড়া অরুকে একা পাওয়া সম্ভব না। মহারানীর যে জেদ সহজে ধরা দিবে বলে মনে হয় না। ভাবতে ফস করে একটা দম ছাড়ল রায়হান। অরু একদিনের সংসারটাকে নিজের হাতে তুলে নিয়েছে। রাতে সবাইকে খেতে দিয়ে সবার সাথে রথি আর অরু খেতে বসলো। এই গল্পে ও গল্পে খাওয়া শেষ করলো ননদ ভাবি। রথি বলল, ভাবি তুমি যাও, তোমার জিনিসপত্র গুছিয়ে আমার ঘরে নিয়ে এসো। এই ফাঁকে আমি এঁটো থালা বাসন ধুয়ে ফেলি। আচ্ছা। অরু হাত ধুয়ে উঠে গেল। রায়হান ঘরে গিয়ে আলমারি খুলে থ্রি পিস শাড়িগুলো বের করে ব্যাগে একে একে গুছিয়ে রাখছে আর গুনগুন করে গান গেছে। হঠাৎ অনুভব করলো একজোড়া ঠান্ডা হাত পেছন থেকে আলতো করে অরুকে জড়িয়ে ধরে চুলে মুখ ডুবালো। অরু ভয়ে এক ঢোক গিলে অস্ফুট স্বরে বলল, কে? রায়হান অরুর কানে ঠোঁট ঠেকিয়ে ফিসফিস করে বলল, আমি। রায়হান আরেকটা গরম নিঃশ্বাস অরুর চুল ভেদ করে কাঁধে উপচে পড়ছে। অরুর সারা শরীর অজানা শিহরণে মৃদু কাঁপন ধরে গেল। পরম আবেশে দু চোখ বুজে ফেলল। হার্ট খুব জোরে জোরে টিপ টিপ করছে। সুখময় অনুভূতি সারা মন ছেয়ে গেছে। ক্ষণিকের জন্য রাগ, জেদ, অভিমান, অপমান ভুলে রায়হানের শক্ত হাতের কোমল স্পর্শে ভেসে গেল সুখের রাজ্যে। রায়হানের হাত থেমে নেই। অরুর সুতির কাপড় ভেদ করে পায়চারি অরুর মেধহীন পেটে। অরু কাঁপা কাঁপা গলা বলল, ছাড়ো। রায়হান অরুর পেটে মৃদু চাপ দিয়ে বলল, কি করছো কি? ছাড়ো, কেউ দেখবে তো? এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই। আসার সময় দরজা আটকে দিয়েছি। মুহূর্তে অরুর ঘোর কেটে গেল। রায়হানের হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে বলল, ছাড়ো বলছি। না, ছাড়বো না সোনা বউ। অরু ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে বলল, কি যেন বলেছিলে? আমার মুখ দেখলে তোমার অভিশাপ লাগে। আমার অপয়া মুখ তোমাকে দেখাতে চাই না, প্লিজ ছাড়ো। কথাটা রায়হানের বুকে তীরের মতো বিঁধল। নিমেষেই মুখটা শুকিয়ে গেল। হাতের বাঁধন ঢিলে হতে লাগলো। অপরিচিত মতো মাথা নিচু করে বলল, সরি অরু, তুমি তো জানো রেগে গেলে মাথা একদম ঠিক রাখতে পারি না। কি বলতে কি বলেছি? ওরও তাচ্ছিল্যে হাসি দিয়ে বলল, তুমি রেগে গেলে কি বলো? আমার সব মুখস্থ। আগে আর যাই বলতে না কেন, অন্তত এসব খারাপ কথা কখনো বলতে না। আজকে তোমরা মাঝে মিলে আমার সাথে যে ব্যবহার করেছ, আমি কোনোদিন এসব কথা ভুলবো না। দিন আসবে, দিন যাবে, কিন্তু কথাগুলো মৃত্যুর আগ পর্যন্ত আমার হৃদয়ে গাঁথা থাকবে। আমি বিপদে না পড়লে কখনোই বুঝতাম না একটা অসহায় মেয়েকে তোমরা কতটা তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারো। তোমার সরল মুখের পিছনে এত ভয়ঙ্কর একটা রূপ লুকিয়েছে, আগে জানলে তোমার মতো একটা অমানুষকে ভালোবাসতাম না রায়হান। আসলে কথাটা যুগ যুগ ধরে প্রচলিত হলেও প্রতিনিয়ত আমরা ভুলে যাই সত্যিকারের ভালোবাসা ভুল মানুষের সাথে হয়। আমার ভালোবাসা খাঁটি ছিল রায়হান, কিন্তু তুমি মানুষটা ভুল ছিলে। বাবা সবসময় বলতো গ্রামের মানুষরা সহজ সরল হয়, কথাটা মনে প্রাণে বিশ্বাস করতাম। কিন্তু তোমার মায়ের দুর্ব্যবহার আর কটু কথা শুনে আমার বোঝা হয়ে গেছে আসলে তোমরা কতটা নিচু প্রকৃতির মানুষ। তোমাদের লোভ বেশি, মন ছোট। ওরু একদম ধমকাবে না। এত অপবাদ, এত লাঞ্ছনা সহ্য করে কেন তোমাদের বাড়িতে পড়ে আছে জানো? শুধুমাত্র আমার পেটে বেড়ে ওঠা একটা ছোট্ট প্রাণের জন্য। হয়তো ভবিষ্যতে মাটি কামড়ে তোমাদের মতো শত লাঞ্ছনা সহ্য করে আজীবন এ বাড়িতে পড়ে থাকবো। কারণ আমি চাই না আমার অনাগত সন্তান বাবার স্নেহ থেকে বঞ্চিত হোক। গোটা গ্রামের মানুষ তোমার আম্মা আমাকে এত অপমান করলো, তোমার কি উচিত ছিল না প্রতিবাদ করার? প্রতিবাদ না করলে আমার হয়ে অন্তত দুটো কথা তো বলতে পারতে। কিন্তু পুরোটা সময় তুমি নির্বাক হয়েছিলে। মাঝে মাঝে আমার না হয় ভাবলেই খুব অবাক লাগে রায়হান, আমি তোমাকে কেন ভালোবাসতে গেলাম। রায়হান চোখ মুখ বুঝে শক্ত গলা বলে, ওরু প্লিজ স্টপ। কি বলতে চাচ্ছ তুমি? তোমার জন্য আমার আম্মার মুখে মুখে তর্ক করব? তুমি জানো আমাদের ছোট ছোট রেখে আব্বা মারা যাওয়ার পর কত কষ্ট করে আমাদের ৩ ভাই বোনকে মানুষ করেছে আম্মা। মাটি কেটেছে, সারাদিন অন্যের বাড়িতে কাজ করে দিন শেষে আমাদের মুখে অন্ন তুলে দিয়েছে। মানুষটা স্বল্প বয়সে স্বামী হারিয়ে আমাদের আঁকড়ে ধরেছে। আমাদের মুখের দিকে তাকিয়ে দ্বিতীয়বার বিয়ের কথা ভাবেনি। আমরা কেউ আম্মার মুখের উপর কথা বলি না, আর আম্মার কথা অমান্য করি না। প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। আজ যদি আমার আম্মা তোমাকে ডিভোর্স দিতে বলে, আমি হাসি মুখে ডিভোর্স দেব। কোনো কথা বলবো না, কোনো প্রতিবাদ করব না। অরু রায়হানের শার্টের কলার চেপে ধরে অতিরিক্ত রাগে কাঁদতে কাঁদতে বলে, এত সহজ ডিভোর্স দাও? কান খুলে শুনে রাখো, এ বাড়িতে তোর হাত ধরে এক কাপড়ে ঢুকেছি। যেতে হলে আমার লাজ যাবে। এ দেহে প্রাণ থাকতে আমি যাব না। আর আমি তোর মতো স্বার্থপর না। আমারও ভাই আছে, আমারও মা একদিন শাশুড়ি হবে। আমি খারাপ হলেও এতটা খারাপ না যে
তোমাদের মা ছেলের সম্পর্ক খারাপ করব, সংসারে অশান্তি করব। আসলে তুই মায়ের সাথে বউয়ের ভালোবাসা গুলিয়ে ফেলছিস। মায়ের জায়গায় মাকে আর বউয়ের জায়গায় বউকে রাখতে হয়, এই সাধারণ কমন সেন্স তোর নেই। শুধু বলেছিলাম প্রতিবাদ না করলে তোর মাকে একটু বুঝিয়ে তো বলতে পারতি। কিন্তু তুই কি করলি? আমাকে ভুল বুঝে কতগুলো বাড়তি কথা শুনিয়ে দিলি। আজ থেকে আমার ভালো মন্দের কথা তোকে কখনো বলবো না। তবুও তুই, তোর মা, তোর অপদত্ত ভাইকে নিয়ে ভালো থাক। আর এতই যখন মায়ের বাধ্য ছিলে, তাহলে আমার সাথে প্রেমের অভিনয় করে আমাকে ধোঁকা দিলি কেন? এটাই কি তোর মা শিখিয়ে দিয়েছিল? কথাগুলো বলে ওরু কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। আর রায়হান মূর্তির মতো এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। মিনিট দুই পরে হুঁশ ফিরতে বুক চিরে একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল। তারপর পকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে তাতে আয়েশ করে টানতে লাগলো একের পর এক। রীতি বলল, ভাবি, তুমি সবসময় এত কান্না করো কেন? এতটা দুর্বল হলে চলে? কি করবো রীতি, ও কথায় কথায় আমাকে ভুল বোঝে। আমি কি এতটাই খারাপ? ওদের মা ছেলের সম্পর্ক নষ্ট করব? ও কেন মাকে মায়ের জায়গায় আর বউকে বউয়ের জায়গায় রেখে ভালোবাসতে পারে না? দুজনকে একসাথে গুলিয়ে ফেলে বড় ভাইকে বুঝিয়ে বলল, তাহলেই বুঝবে। ও আমাকে একদম বুঝতে চায় না। হয়তো কোনোদিন বুঝবে না। চোখের জল মুছে ঘুমিয়ে পড়ো ভাবি। আমি মাথায় হাত বুলিয়ে দিছি। না, লাগবে না। তোমার কাল স্কুল আছে, শুয়ে পড়ো। তোর কাল স্কুল যাব না। আমার স্কুল যেতে ভালো লাগে না। তাছাড়া এখন আবার আরেক ঝামেলা শুরু হয়েছে। সবাই ডেকে ডেকে কৌতূহল নিয়ে তোমার কথা জিজ্ঞাসা করে। সবচেয়ে বিরক্ত লাগে এই ব্যাপারটা। মানুষের খাইয়ে দাইয়া কাজ নাই। অন্যের হাড়ির খবর শুনে এরা কি যে আনন্দ পায় আল্লাহই ভালো জানে। ওরও কথা বলল না। শূন্য দৃষ্টিতে ফ্যানের দিকে তাকিয়ে রইল। রথি এক মনে কথা বলছে। হঠাৎ একটু থেমে আবারও ওর হাত চেপে ধরে বলল, ভাবি, বলো শুনছি। রথি ফিসফিস করে বলল, এখান থেকে চলে যাও ভাবি। আর কখনো এসো না। এই গ্রাম তোমার জন্য না। এখানে থাকলে সারাটা জীবন মাথা নিচু করে বাঁচতে হবে। কেউ মূল্য দিবে না তোমাকে, কেউ না। ওরও ছলছল নয়নে তাকিয়ে বলল, আমি চলে গেলে তুমি খুশি হবে? রথি অরুর বুকে মুখ গুজে দু হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, তুমি চলে গেলে সবচেয়ে বেশি কষ্ট পাবো আমি। তবু আমি চাই তুমি চলে যাও। মাথা উঁচু করে বাঁচো, ভালো থাকো, সুখে থাকো। কোথায় যাব আমি? তোমার বাবার বাসায় সম্ভব না। রতি অবাক হয়ে বলে, কেন? ওরও দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাড়ি থেকে বেরিয়ে আসার সময় বাবা দুটো অপশান দিয়েছিল। আমি দ্বিতীয় অপশানটা বেছে নিছি। কী অপশান ভাবি? ওরও চোখ বুঝলো। ওর চোখের পাতা হালকা কেঁপে উঠল। অরুর বাবা সেদিন রায়হানের কথা বলায় তিনি দুটো অপশান দিয়েছিলেন অরুকে। বাচ্চাকে অ্যাভয়েড করে নতুন করে সব শুরু করতে, পড়াশোনায় মনোযোগ দিতে। দ্বিতীয়ত, রায়হানের সাথে বিয়ে হলে এ বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ এবং এক কাপড়ে বেরিয়ে যেতে হবে। কোনো যোগাযোগ রাখা চলবে না। তাছাড়া একটা পয়সাও যৌতুক হিসেবে দিবে না। অতীতের কথাগুলো ভাবতে নিজের অজান্তে দুফোঁটা নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল অরুর। রতি সব শুনে বলল, আল্লাহ, এসব কি বলো? হাসল অরু, বলল, আবেগের বশে ভুল করেছি, বাস্তবতা দিয়ে উপলব্ধি করছি। মন খারাপ করো না ভাবি, একদিন সব ঠিক হয়ে যাবে হয়তোবা। রাত গভীর, টিনের চাল বেয়ে ঝুপুর ঝাপুর বৃষ্টি পড়ছে। পাশাপাশি ঘরে শুয়ে আছে অরু, রায়হান। দুজনের মনের ভিতর চলছে উথাল পাতাল ঝড়। অরু নিঃশব্দে বালিশ ভিজাতে ব্যস্ত, আর রায়হান একটার পর একটা সিগারেট টানায় ব্যস্ত। এই মুহূর্তে রায়হানের মনে অনেকগুলো প্রশ্ন হানা দিচ্ছে। সে ভাবছে, আমি কি আদৌ অরুকে ভালোবাসি? অবশ্যই বাসি। ভালো না বাসলে আমার ঘুম আসছে না কেন? ওর অশ্রুসিক্ত মায়াবী মুখটা আমার চোখের সামনে ভাসছে কেন? ওর জাদুমাখা কথাগুলো আমার হৃদয় জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। আমি ওর কাছে সংকোচে যেতে পারছি না কেন? আমার ভালোবাসা বা আগের মতো প্রকাশ করতে পারছি না কেন? ওরই ভাবছে, রাইয়ান কি আমায় ভালোবাসে না? অবশ্যই ভালোবাসে না। আমি তো ওর ক্ষণিকের মোহ ছিলাম, যা সময়ের সাথে সাথে কেটে গেছে। সবাই ওর নাটক ছিল। আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে ভোগ করাই ওর আসল উদ্দেশ্য ছিল। এখানে আমি ওর রাগের কারণ, বিরক্তির কারণ। হায় রে! একসময় যে আমাকে ভালোবাসি ভালোবাসি বলে পাগল করে দিত, এখন সে আমাকে দু চোখে বিষ মনে করে। আমাকে সহ্যই করতে পারে না। ভালোবাসার দোহাই দিয়ে এভাবে না ঠকালেও পারত রায়হান। দুজনের মনের কত কত প্রশ্ন, কত ব্যথা, কত কষ্ট, কত হাহাকার। অথচ কেউ কাউকে ভুলেও বলতে চায় না, ভুলেও নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না। একজন চোখের জলে বালিশ ভিজাতে ব্যস্ত, আরেকজন চাপা দীর্ঘশ্বাস ফেলে সিগারেটের দোহাকে সঙ্গী করে নির্ঘুম রাত কাটাতে ব্যস্ত। ভোরের দিকে অরুর ঘুমটা ভেঙে গেল। বিছানা থেকে উঠে এলোমেলো কাপড় ঠিক করে পড়ার সময় নিজের অজান্তে পেটে আঘাত চলে যায়। অরু পেটে হাত বুলিয়ে নিজের অনাগত সন্তানকে ফিসফিস করে বলল, শুনতে পাচ্ছিস বাবু? তুই তাড়াতাড়ি মায়ের কাছে চলে আয়। তোর মা যে বড্ড একা রে। রথি অরুর কাঁধে হাত রেখে বলে, কে বললো তুমি একা? আমি কি তোমার কেউ না? অরু মুচকে এসে কথা ঘুরিয়ে বলল, তুমি ঘুম থেকে উঠে গেছো? চলো আশেপাশে কোথাও হেঁটে আসি। হুম, চলো। ভোরের হিমের বাতাসে নদীর পাড় ঘেঁষে অরু, রথি পাশাপাশি হাঁটছে। দুপাশে সারি সারি কাশফুল মৃদু বাতাসে দুলছে। রথি একগুচ্ছ কাশফুল তুলে এনে অরুর হাতে দিল।
ওরও বিনিময়ে মিষ্টি করে একটু হাসলো। তারপর কাশফুল হাতে নিয়ে এগোতে লাগলো সামনের দিকে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি পর রথি বলল, চলো ভাবি, এখন বাড়ি যাই। আর একটু থাকি না, ভালো লাগছে খুব। না ভাবি, আবার কাল আসবো। আম্মা ঘুম থেকে উঠে আমাদের না দেখলে বকবে। ওরও মন খারাপ করে বলল, চলো। ওরু আর রথি বাড়িতে আসতেই ফুলমতি চিল্লাফাল্লা শুরু করে দিল। অরুকে উদ্দেশ্য করে চিৎকার করে বলল, এই সেমরি, তুই মাই বাপে আদব কথা শিখায় নেই? কোন বাড়ির বউ গো দেখছিলা যে বিয়ানবেলা ঢ্যাং ঢ্যাং কইরে ঘুরবার যায়? পেটে যে একখান বাজায় ঘুরছিস? যদি সকাল সকাল কুবাতাস তোর পেটের খান নষ্ট হয়ে যায়, তার দায় কেরা নিবি? ওর তোরে আজ সাপ সাপ কইয়া দিলাম, বেশি ফালাফালি করবি না। আর ওই রথি, ওই ঘরে কাম কাজ থুইয়া তুই গায়ে বাতাস লাগায় ঘুরতেছিস কেন? যা কাম কর। রথি ওরও মাথা নিচু করে চলে গেল। ফুলমতি সারা সকাল এই নিয়ে বকবক করলো। দেখতে দেখতে কেটে গেল 3টে মাস। এখন ওরু 5 মাসে প্রেগনেন্ট। পেটটাও বড় হয়েছে। এই 3 মাস উঠতে বসতে ফুলমতি কটু কথা শোনায় অরুকে। যা তা বলে অপমান করে। পুরোটা সময় অরু উম দাঁতে ঠোঁট কামড়ে সহ্য করে। কারণ একবার রাগের বশে শাশুড়িকে দুটো কথা দিয়েছিল অরু। বিনিময়ে সেদিন রায়হানের হাতের কাছে না পেয়েছে, তাই দিয়ে উত্তম মধ্যম মাইর দিয়েছে অরুকে। চিকন লাঠি দিয়ে এলোপাথারি মারতে মারতে হাত, পিঠ, গলা, বুক লাল করে ফেলেছিল। শক্ত করে গলা চেপে ধরেছিল। খুব খারাপ ভাষায় গালাগালি দিয়েছিল। সেদিন রথি না থামালে হয়তো মরেই যেত অরু। মার খেয়ে পুরো 2টো দিন ব্যথায় ছটপট করে অরু। মার খাওয়ার পর থেকে এখন আর ভয়ে কাউকে কিছু বলে না অরু। রোবটের মতো চুপচাপ থাকে। মাঝে মাঝে রাখে পেছন থেকে জাপটে ধরলেও, বুকে হাত দিলেও কোনো প্রতিবাদ করে না অরু। শুধু নীরবে চোখের জল ফেলে। আর রায়হান তো এক কাঠি উপরে। প্রতি রাত জোর করে অরুর সাথে মেলামেশা করে। ওদের বাধা দিলেও শোনে না। এখন রায়হানের স্পর্শে ভালোবাসা খুঁজে পায় না অরু, শুধু চাহিদা খুঁজে পায়। রায়হান খুব বাজেভাবে অরুর শরীরে হাত দেয়। আগে রায়হান স্পর্শে শরীরে কাঁপন ধরে যেত। এখন গা ঘিন ঘিন করে। তবু মুখ বুজে পড়ে থাকে। বাড়ির সমস্ত কাজ একা হাতে করে। সারাদিনের ক্লান্ত শরীরটা যখন বিছানায় এলিয়ে দেয়, ঘুম চোখ বুজে আসে, ইচ্ছে করে না রায়হানের মনোরঞ্জন করতে, কিন্তু বাধ্য হয়ে করতে হয়। ফুলমতি এখন রতিকে কোনো কাজ করতে দেয় না, ওর সাথে মিশতে দেয় না। সবসময় চোখে চোখে রাখে মেখে। বলে, এই ছেঁচড়া সেমরির সঙ্গে থাইকা তুইও খারাপ হয়ে যাবে, মাখামাখি কম কর। এদিকে দুপুরে রায়হান খেতে বসে অরুকে বলে, ভাবছি একটা ব্যবসা করব। কি বলো অরু? যা ভালো বুঝো। ব্যবসা তো আর এমনি এমনি করা যায় না। তার জন্য অনেক টাকার প্রয়োজন। বিয়ের সময় তো তোমার বাবা কোনো যৌতুক দিল না। আজ তোমার বাবাকে ফোন করে 1 লক্ষ টাকা চাইবে। ওরুর মুখটা মলিন হয়ে গেল। থমথমে গেলে বলল, আমি পারবো না। রায়হান চিপে চিপে বলল, পারবে না মানে? যদি আমার সংসার করার ইচ্ছে থাকে তাহলে টাকা আনবে, আর না হলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। তোমার মতো চরিত্রহীনাকে বাড়ি থেকে বের করতে আমার 1 মিনিটও সময় লাগবে না। এতদিন তো ঘাড়ে বসে বসে সবার হাড্ডি মাংস চিবিয়ে খেলে, এখন নিজের রাস্তা মাপো। ফুলমতি পান চিপোতে চিপোতে বলল, হ্যাঁ, তোর শ্বশুরের আক্কেল দেখে মাইরি। কেমন বেটা মাইয়া, কোনো খোঁজ খবর নেয় না, শরীরে কোনো মায়া দয়া নাই বইলা। আজ যদি তোর বউয়ের জায়গায় আমার রথি থাকতো, তাহলে আমরা কি মাইয়াটারে ফেলাই দিতে পারতাম? কোনো দিনও না। অবশ্যই আমার মাইয়াটাকে অনেক ভালা। আর ভালো হইবে না কেন? কোনো অজাত কুজাতের রক্ত তো আমার মায়ের শরীরে বইতেছে না। পুরোটা সময় ওরও ভাত নাড়াচাড়া করলো। রাহানের কথা, শাশুড়ির কথা মারা শুনে ভাত আর গলা দিয়ে নামলো না। তাছাড়া ওরও ইদানিং সময় অসময়ে খিদে লাগে, কিন্তু শাশুড়ির কটু কথা শুনে লজ্জায় পেট পুড়ে খেতেই পারে না। সেদিন তো মুখের উপর বলেই ফেললো, এলো বউ, পেট নিয়ে কি রাক্ষস নিয়ে ঘুরতেছ নাকি? এত খাই খাই করো কেন? পোয়াতি অবস্থায় রাক্ষসের মতো খাইলে পেটের বাচ্চা বড় হয়ে যাব, তখন আর নর্মালে বাহির হবো না। তুমি তো দেখি কোনো কিছুই বাঁচো না। এক চাপা খাও। শোনো, ডাব, লাউ, শৈল মাছ, বাইম মাছ, ডিম, কলা এগুলো খাবা না। শাশুড়ির কথা শুনে ওরও মনে মনে হাসে। না বুঝে পুষ্টিকর খাবার তাকে খেতে বারণ করছে। ওর শিওর বাচ্চারা নিশ্চিত অপুষ্টিতে ভুগবে। রাতে ঘরে এসে সিগারেট ধরল রায়হান। ওর প্রথম প্রথম খুব বমি আসতো সিগারেটও গন্ধে, কিন্তু এখন সয়ে গেছে। তাছাড়া রায়হানের নিত্যদিনের অভ্যাসে সিগারেট খেয়ে নিজের ঠোঁট দিয়ে ওর ঠোঁট চেপে ধরে। তারপর সময় নিয়ে আস্তে আস্তে চুষতে থাকে অরুর ঠোঁট। ওরু বাধা দিলেও শোনে না। আজও তার ব্যতিক্রম হলো না। অরু দুধের গ্লাস হাতে নিয়ে ঘরে আসতে অরুকে বিছানার সাথে চেপে দিল রায়হান। তারপর অরুর ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। অরু কিছুক্ষণ ছটফট করতে করতে একসময় থেমে গেল। দু চোখ বেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। মিনিট পাঁচেক পর অরুকে ছেড়ে দিতেই অরু শক্ত গলায় বলল, তোমার কি আমাকে মানুষ বলে মনে হয় না? সব সময় জোরাজুরি করো কেন? জোরাজুরি না করলেও তো ধরা দাও না। আমারও তো চাওয়া পাওয়া আছে, আর তোমার ঢং দেখি বাঁচি না। বিয়ের আগে তো সারাক্ষণ একটু আদর পাওয়ার জন্য আমার গা ঘেঁষতে, আর এখন দূর কেন? নাকি এখন আর কোনো ফিলিংস হয় না? ভালো লাগে না আমাকে? ভুলে যাও না রায়হান,
এখন আর আমি একা না। তোমার জোরাজুরির জন্য যদি আমার বাচ্চার কিছু হয় তাহলে আমি তোমাদের কাউকে ছাড়বো না। বাজে কথা রাখো। তুমি আমার কাছে নিজেকে সঁপে না দিলে কিন্তু আমি অন্য জায়গায় যেতে বাধ্য হব। রায়হান এসব কি বলছো তুমি? একটু কি ধৈর্য ধরতে পারবে না? রায়হান অরুর বুকে আলতো করে কামড় দিয়ে বলল, না পারবো না। ঘরে তোমার মতো সুন্দরী বউ থাকলে কোনো পুরুষ নিজেকে সামলে রাখতে পারবে না। রায়হানের আমি লুকিয়ে প্রতিদিন তোমার ঘরে আসতে পারবো না। লোকে দেখলে খারাপ ভাববে। রায়হান অরুর গলায় ছোট্ট চুমু খেয়ে বলল, না হলে আমি কাল থেকে অন্য মেয়েদের কাছে যাব। ওরও কাঁদতে বলল, তোমার যা খুশি যেখানে যাও। প্রতিদিন এসব আমার ভালো লাগে না। রায়হান অরুর চুলের ঘ্রাণ শুকতে বলল, তাহলে কি ভালো লাগে তোমার? আমি জানি না। তুমি যদি আমাকে খুশি না করো তাহলে আমি বাধ্য হব দ্বিতীয় বিয়ে করতে। বলে ওরু শাড়ির কুচি এক টানে খুলে ফেলল। অরু আর কথা বাড়াল না, বাধা দিল না। দাঁত মুখ চেপে নিজেকে সঁপে দিল মানুষরূপী জানোয়ারের হাতে। আজ ২ বছর পর প্রতীক রাজশাহী থেকে ঢাকা ফিরছে। এতদিন পড়ালেখার চাপে ঢাকায় একদম যাওয়া হয়নি। গেলে দুরাত থেকেও আবার ছুটতে হয়েছে রাজশাহী। এবার বেশ কিছুদিন ছুটিতে যাচ্ছে। মূলত আজ অরুদের বাসায় যাবে। অরু প্রতীকের মামাতো বোন। যেদিন থেকে প্রেম ভালোবাসা বুঝতে শিখেছে সেদিন থেকে অরুকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে প্রতীক। কখনো মনের ঘরে জমিয়ে রাখা সুপ্ত ভালোবাসার কথা মুখ ফুটে বলা হয়নি অরুকে। সারাক্ষণ একটা ম্যাচিওর ভাব নিয়ে চলতো অরুর সামনে। অরুও খুব সম্মান করে প্রতীককে। তাছাড়া নানু ছোটবেলায় কথায় অরু আর প্রতীকের বিয়ে ঠিক করে রেখে গেছে। সেই থেকে মনে প্রাণে নিজের বউ ভাবে অরুকে। কিন্তু প্রতীক বরাবরের চাপা স্বভাবের শান্তশিষ্ট ছেলে। বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। অরুকে নিয়ে নিজের অনুভূতির কথা, ফিলিংসের কথা, ভালো লাগার কথা আজ পর্যন্ত কেউ জানে না। এমনকি অরুও জানে না। প্রতীকের বাবা-মা রাজশাহীতে থাকার কারণে অরুদের সাথে আগের মতো খুব একটা যোগাযোগ হয় না। মেয়েটা হয়তো এতদিনে অনেক বড় হয়ে গেছে। এবার আর দেরি না করবে না। প্রতীক নিজের মনের জমানো আবেগের কথা সব অরুকে বলবে। বলবে কতটা ভালোবাসে অরুকে। দেখবে বুকের বাম পাশে পুড়িয়ে অরুর নাম লেখা চিহ্নটা। প্রতীক কলেজে থাকা অবস্থায় আবেগের পাশে একবার লোহার শিক গরম করে বুকে নাম লিখেছিল। সেই পোড়া দাগটা আজও স্পষ্ট রয়েছে। আচ্ছা, অরুকে আমার মনের কথাগুলো বললে ওর রিয়াকশান কেমন হবে? ও কি খুব রাগ করবে? নাকি আমার বুকে মাথা রেখে অনেক অভিযোগ করবে? কথাগুলো ভাবতেই লাজুক একটা হাসি দিল প্রতীক। দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলল। তবুও রথির কোনো খোঁজ পাওয়া গেল না। রাইহান রাকিব হন্য করে খুঁজছে কিন্তু কোথাও নেই। প্রতিদিনের মতো আজও মুখটা ভার করে স্কুলে গিয়েছিল রথি। কিন্তু বিকালে সবাই ফিরছে, রথি ফিরেনি। রাইহান রথির সব বান্ধবীর বাড়ি খোঁজ নিয়েছে কিন্তু কেউ বলতে পারল না রথি কোথায়। স্কুল ছুটির পর ওকে কেউ কোথাও দেখেনি। ফুলমতি হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদছে আর পাগলের প্রলেপ করছে। গ্রামের মহিলারা ফুলমতিকে নানা কথা বলে সান্ত্বনা দিচ্ছে। ওরও ঘরের এক কোণে দাঁড়িয়ে নিঃশব্দে চোখের জল ফেলছে। আজ কিছু মাস যাবৎ মেয়েটার সাথে শাশুড়ি ভয়ে খুব একটা কথা হয় না। শুধু চোখাচোখি হয় দুজনে। নিঃশব্দে লাজুক হাসি দিল। এ বাড়িতে আসার পর থেকে একমাত্র রথি অরুকে সঙ্গ দিয়েছিল। সারাক্ষণ ভাবি করে পিছন ঘুরঘুর করত। সেই মেয়েটা আজ না বলে কোথায় হারিয়ে গেল। ভাবতে অরুর বুকটা কেঁপে উঠল। আজ ১৭ দিন যাবৎ রথি নিখোঁজ। পাগলের মতো খুঁজছে রাইহান রাকিব, কিন্তু কোথাও খোঁজ মেলেনি রথির। মেয়েটা হঠাৎ কোথায় অদৃশ্যত হয়ে গেল তা বুঝে আসে না ফুলমতি। গ্রামের মানুষের মুখে রটে গেছে তালুকদার বাড়ির ছাওয়াল মাইয়া গো, চরিত্রের দোষ আছে। মাইটা মনে হয় কার সাথে ভাগছে। লোকমুখে সমালোচনার নিন্দা শুনে অনেকটা দমে গেছে ফুলমতি। ভিতরে ভেঙে পড়ছে। রাকিবও এখন আর অরুকে ডিস্টার্ব করে না, অরুর সাথে খারাপ ব্যবহার করে না। সবসময় অরুর কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলে। হয়তো একমাত্র বোন হারিয়ে যাওয়ার কারণে নিজের কৃতকর্মের জন্য অপরাধবোধ কাজ করে। রায়হান সারাক্ষণ মনমরা হয়ে এখানে সেখানে চুপচাপ বসে থাকে। মাঝে অরুর বুকে মাথা রেখে ঘন দীর্ঘশ্বাস ফেলে। যখন রথির জন্ম হলো তখন রায়হানের বয়স ছিল মাত্র ৯ বছর। বৈশাখের বিকেলবেলা আকাশে ঝড় সেজেছে। রায়হান সেসব পাত্তা না দিয়ে স্কুলের মাঠে দলবল বেঁধে ফুটবল খেলতে ব্যস্ত। হঠাৎ খবর এলো রায়হানের বোন হয়েছে। কিসের খেলা? রায়হান বল ফেলে দিল ভৌদৌড়। হাঁটু পর্যন্ত কাদামাটি দিয়ে ভরপুর ছিল। পাশের বাড়ির চাচির কথা মতো কল থেকে কোনোরকম হাত পা ধুয়ে কোলে তুলে নিল বোনকে। তারপর এক ধ্যানে তাকিয়ে রইল অবুঝ নিষ্পাপ বোনটির দিকে। কি সুন্দর নরম হাত পা মেলে চোখ পিটপিট করে তাকাচ্ছে। রায়হান বোনের সারা মুখে চুমোয় ভরিয়ে দিল। বোনটার গায়ের রং হয়েছে চাপা, তবু কি সুন্দর মায়াবী চেহারা। রায়হানের কোলে কিছুক্ষণ গুটিসুটি মেরে শুয়ে থেকে একটু পর ঠোঁট বাঁকিয়ে কেঁদে দিল পিচ্চিটা। রায়হান ভয় পেয়ে তাড়াহুড়ো করে চাচির কোলে দিয়ে দিল বোনকে। আজ তার প্রাণপ্রিয় বোনটা হারিয়ে গেছে। বড় হয়ে রতিকতা আবদার করতো মায়ের কাছে, কিন্তু ফুলমতি কখনো মেয়ের কথায় পাত্তা দিত না।
সবসময় ধমকের উপর রাখত। কিন্তু রায়হান মায়ের অবগোচরে বোনের ছোট ছোট আবদারগুলো পূরণ করে দিত। গাল টেনে আদর করে দিত। কথাগুলো ভাবতে বুক চিরে একটা দীর্ঘশ্বাস ফেলে রায়হান। বাইরে কেমন নিঃশব্দ হয়ে আছে। কারো মনে শান্তি নেই, ওকে প্রাণ খুলে হাসে না, ঠিকমতো কথা বলে না, খায় না। সবাই আজও রথির ফিরে আসার দিন গুনে। ফুলমতির মাথায় আসে না মেয়েটা হঠাৎ কোথাও উধাও হয়ে গেল। রথি হারিয়ে যাওয়ার দুদিন পরে থানায় গিয়ে মিসিং ডায়েরি করেছিল রায়হান, কিন্তু পুলিশ কোনো খোঁজ দিতে পারেনি। প্রতি রাতে রথির জন্য প্রার্থনা করে অরু। মেয়েটা অল্প কয়েকদিনে কেমন আপন করে নিয়েছিল অরুকে। হঠাৎ সমস্ত মায়া ত্যাগ করে হারিয়ে গেল ভাবলেই অরুর বুকটা শূন্য শূন্য লাগে। রংপুর শহর পেরিয়ে উত্তর দিকে ছোট্ট একটা গ্রাম অবস্থিত। গ্রামটির নাম জামসা। গ্রামটির চারপাশে শুধু ধান ক্ষেত, সারি সারি ধান ক্ষেতের একপাশে ছোট্ট একটা পুকুর। পুকুরের পাশে বিশাল বটগাছ। বটগাছটার ডালপালা ছড়িয়ে শত শত মানুষকে ছায়াদানের জন্য এক জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে বছরের পর বছর। পুকুর পাড়া দিয়ে বোঝায় কৃষকরা টানা 6 ঘন্টা একটানা জমিতে কৃষিকাজ করে। এই পুকুর পাড়ে বটগাছের নিচে দলবল বেঁধে বিশ্রাম নেয়। তারপর খুলে বসে সুখ দুঃখের গল্পের ঝাঁপি। এই পুকুর থেকে ধানের জমিতে সেচ দেওয়ার জন্য পানি তোলা হয়। 7-8 জন কৃষক প্রতিদিনের ন্যায় আজও একটানা 6 ঘন্টা জমিতে কাজ করে বিশ্রাম নেওয়ার জন্য পুকুর পাড়ে গেল। তারপর পুকুর থেকে সবাই হাত মুখ ধুয়ে গামছা দিয়ে শরীরে ঘাম মুছে বটগাছের নিচে আয়েশ করে বসলো। কৃষকদের মধ্যে প্রধান হালিম। হালিম দুপুরের খাবার খেয়ে হাত মুখ ধোয়ার জন্য পুকুরে গিয়ে খেয়াল করলো প্রতিমানের ঝোপ থেকে বুদবুদ করে একটা প্লাস্টিকের বস্তা ভেসে আসছে। হালিম কৌতূহলী চোখে এক ধ্যানে বস্তাটির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। বস্তা থেকে পচা দুর্গন্ধ ভেসে আসছে। হালিম নাক ছিটকেল, কেমন বিশ্রী গন্ধে গা গুলিয়ে যাচ্ছে। এই বস্তা থেকে কিসের গন্ধ আসছে দেখার জন্য লাঠি দিয়ে বস্তাটি পুকুরের কিনারায় টেনে আনলো। তারপর দু হাতে বস্তার মুখ ধরে টেনে তুলল পুকুর পাড়ে। পচা গন্ধটা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হলো। হালিম গামছা দিয়ে নাক ভালো করে বেঁধে দিল। এতক্ষণ বিশ্রী গন্ধটা সব কৃষকদের নাকে পৌঁছে গেছে। সবাই গন্ধটা অনুসরণ করে পুকুর পাড়ে এসে পৌঁছালো। হালিম বস্তার বাঁধনটা খুলে বস্তার দুপাশে টেনে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে মাটিতে একটা ঢেলে দিল। বস্তার ভিতর থেকে যা বেরিয়ে এলো সবাই ভয় পেয়ে এক ঢোক গিলে দুপা পিছিয়ে গেল। বস্তাটির ভিতরে ছিল একটা পচা গলা লাশ। লাশটা অনেকদিন যাবৎ পানিতে থাকার কারণে শরীরের মাংস খসে খসে গিয়েছে। ছেলে নামে বোঝা যাচ্ছে না। চোখের মণি নেই, ঠোঁট নেই, কান নেই, নাক নেই, মাথার চুল নেই, শরীরে কোনো অঙ্গ নেই। মুহূর্তে কোথা থেকে উড়ে এসে এক ঝাঁক মাসি বসলো লাশটার উপর। কারেন্টের তারে দাঁড়িয়ে কাক চড়ুই অপলক তাকিয়েছে বসা লাশটির দিকে। আপাতমস্তক লাশটিকে দেখে সবার চোখে মুখে একরাশ আতঙ্কের ছাপ ভর করলো। হাত পা শিরশির করছে। সবাই স্তব্ধ হয়ে বস্তাটা চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে। মাথা ঝিমঝিম করছে। সহজ সরল মানুষগুলো একে একে সবার মুখে চাওয়াচাই করে ভয়ে এক চিৎকার দিল। চিৎকার চেঁচামেচি শুনে মুহূর্তে জড়ো হতে লাগলো শত মানুষ। লাশটাকে ঘিরে গোল করে দাঁড়িয়ে মুখে কাপড় কুচে আতঙ্কিত শত শত চোখ। গ্রামের মোড়ল পুলিশে খবর দিল। ঘন্টা 2 পরে পুলিশ এসে লাশটিকে থানায় নিয়ে গেল। যাওয়ার আগে সবার কাছে জেরা করলো, কিন্তু কেউ কিছু বলতে পারল না। পানিতে পচে লাশটির চেহারা বোঝা যাচ্ছে না, ছেলে নামে। এক নজর লাশটিকে দেখলে গা ছমছম একটা ভাব চলে আসলো। ইন্সপেক্টর জাহিদ সহ আরও 2 জন মিলে লাশটিকে সোজা হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পোস্টমর্টম করে জানলো লাশটি একটি মেয়ের লাশ এবং বেশ কিছুদিন আগে রেপড হয়েছে। ব্লেড বা ধারালো কিছু দিয়ে কেটে ফেলা হয়েছে। বেশ কিছুদিন পানিতে থাকার ফলে শরীরে পছন্দ হয়েছে এবং মাছ ঠুকরে ঠুকরে খাদ্য করে খেয়েছে, তাই শরীরে অঙ্গগুলো খসে পড়েছে। নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেছে। জাহিদ সাহেব চিন্তা করে বলল, মেয়েটিকে কি চেনার কোনো উপায় নেই? দেখুন, একটা না কয়েক ঘন্টা পানিতে থাকলে শরীর ফ্যাকাশে হয়ে যায়, চোখগুলো লাল হয়ে যায়। সেখানে মেয়েটি খুব কৌশলে বস্তাবন্দি করে পানির নিচে লাঠি কেড়ে পুঁতে রাখা হয়েছিল। দিন গেছে আর ফুলে ফেপে লাশটি পানিতে ভেসে উঠছে। চোখ নেই, চুল নেই, কান নেই, নাক নেই, মুখের অনেকটা অংশ খসে খসে পড়ছে। সেখানে চেহারা বোঝা যাবে কি করে? তবে মেয়েটির গলায় একটা স্বর্ণের চিকন চেন পেয়েছে, তাতে লকেট আছে। আপনি চাইলে দেখতে পারেন। অবশ্যই, চলুন ডাক্তার সাহেব। জাহিদ সাহেব চেনটা হাতে নিয়ে ভালো করে নেড়েচেড়ে দেখল। লকেট দুটোকে পাট করে জাহিদ সাহেবের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। যাক, একটা কুলু পেয়ে গেছে। লকেটের ভিতরে একটি উঠন্ত বয়সের মেয়ের ছবি। কালো কুচকুচে মায়াবী চেহারা, চোখ দুটো টানা টানা, ঘন কালো চুল। আহ, কি মায়াবী চেহারা! এই মেয়েটাকে কেউ নিখুঁতভাবে করতে পারে ভাবতেই জাহিদ সাহেবের বুকটা কেঁপে উঠল। ভিতর থেকে কেসটা লড়াই খুব তাগিদে অনুভব করছে জাহিদের। জাহিদ সাহেবের 39 বছর জীবনে কতই কেস তো করেছে। এখন আসামি ধরে যোগ্য শাস্তি দেওয়ার আশায়, কিন্তু টাকার জোরে আসামিগুলো বারবার বেঁচে যায়। তাই জেদ থেকে জাহিদ সাহেব কেস নেয়, কিন্তু
ঠিকই তদন্ত করে না। কি লাভ এত কষ্ট করে প্রমাণ জোগাড় করার? যদি আসামি শাস্তি না পায়? কথাগুলো ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলল জাহিদ সাহেব। বলল, লাশটা আপনি মর্গে পাঠানোর ব্যবস্থা করুন। আমি বাকিটা দেখছি। তবে সৎকার এখনই করবেন না। মেয়েটার বাড়ির লোক খুঁজে বের করব। তারা এসে দেখবে, তারপর কবর দিবে। ততদিনে মর্গে থাক। ওকে। জাহিদ সাহেব হাসপাতাল থেকে বেরিয়ে সোজা থানায় চলে গেলেন। মাথার ভিতর অনেকগুলো প্রশ্ন ঘুরঘুর করছে। কে এই মেয়ে? বাড়ি কোথায়? কি করে? তাকে কে করতে পারে? বয়ফ্রেন্ড কে অন্য কেউ? করে এত নিখুঁতভাবে হত্যার বা কারণ কি? যে হত্যা করেছে তার আসল বা উদ্দেশ্য কি? জানতে হবে যে করে হোক। আসল তারপর আসল অপরাধীকে খুঁজে বের করতে হবে। জাহিদ সাহেব আর দেরি করল না। ফোনে মেয়েটির লকেট থেকে বেশ কয়েকটা ছবি তুলে লাশটির কিছু ছবি তুলে ফেসবুকে ভাইরাল করে দিল। সাংবাদিকও জানালো, ঘণ্টা পুরো বাংলাদেশ জুড়ে মেয়েটির ভয়ঙ্কর হত্যা কাহিনী ছড়িয়ে গেল। পেপার, ফেসবুক, টিভি চ্যানেল সব জায়গায় রমরমা হয়ে উঠল। মুহূর্তে লাশটিকে কেন্দ্র করে মনগড়া কাহিনী বানিয়ে সবাই নিজ নিজ দায়িত্বে প্রচার করতে ব্যস্ত হয়ে গেল। রাকিব ব্যস্ততার কারণে অনেকদিন ফেসবুক কল করে না। তাছাড়া মন মেজাজ ভালো নেই। রাতে কি যেন মনে পড়ে। রাতে খাওয়ার পর বিছানায় শুয়ে ডাটা অন করতে, নিউজ ফিডিংয়ে ঘুরতে ভয়ঙ্কর হত্যার ঘটনা জানতে পারলো। স্ট্যাটাসে গোটা অক্ষরে লেখা, বয়ফ্রেন্ডের সাথে রাত দুপুরে পালিয়ে গিয়ে বয়ফ্রেন্ড রাতে মর্মান্তিকভাবে খুন হয়েছে একটি কিশোরী। স্ট্যাটাসে লাইক, কমেন্ট বন্যা বয়ে যাচ্ছে। কেউ আহারে বলে সমবেদনা জানাচ্ছে, কেউ বা মেয়েটির দোষ ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করছে তুচ্ছ তাচ্ছিল্য করে। স্ট্যাটাসের সাথে বেশ কিছু ছবি যোগ করে দেওয়া হয়েছে। রাকিব কৌতূহলবশত ছবি জুম করে ভালো করে দেখে নিল। ছবি দেখে রাকিবের আত্মা পর্যন্ত কেঁপে উঠল। এ আর কেউ না, তার প্রাণপ্রিয় ছোট বোন রথি। ভয়ে রাকিবের হাত পা কাঁপছে, মুখ শুকিয়ে গেছে, পেটের ভিতর মোচড় দিয়ে উঠল। গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। কোনো রকমে চিৎকার দিয়ে বলল, আম্মা, বিথি আর। গ্রাম অঞ্চলে রাত ৯টার দিকে গা ছমছম একটা ভাব এসে যায়। মনে হয় না জানি কত রাত। চারপাশটা কেমনটা নিস্তব্ধ। রাকিব বুক ফাটা আত্মনাদ মিশ্রিত চিৎকারে সবাই ধরপড়িয়ে উঠে রাকিবের ঘরে ছুটে এলো। রাকিবের অস্বাভাবিক চাউনি দেখে ফুলমতি ভয় পেয়ে রাকিবের বুকের সাথে চেপে ধরল। মাথায় পরম মমতায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে বাজান? রাকিব আতঙ্কে কথা বলতে পারছে না। খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। রায়হান রাকিবের পাশে বসে বসলে, কি হয়েছে রাকিব? কোনো কিছু থেকে ভয় পেয়েছিস? রাকিবের মুখটা শুকিয়ে গেল। সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠছে। দু চোখ দিয়ে অঝরে নোনা জল গড়িয়ে পড়ছে। ফুলমতি আঁচল দিয়ে রাকিবের চোখের জল মুছে দিচ্ছে। রাকিব কাঁপা কাঁপা হাতে ফোনটা এগিয়ে দিল রায়হানের দিকে। রায়হান ফোনটা হাতে নিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকে বলে, কি? নিশ্চুপ। রায়হান আর কথা বাড়ালো না। ফোনের স্ক্রিনের দিকে তাকাতে চোখ আটকে গেল। স্ক্রিনে জল করছে রথির মায়াবী মুখখানি। ছবিটা দেখে রায়হানের ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। কিন্তু পরক্ষণে হাসিটা মিলিয়ে গেল। সেখানে ভর করল একরাশ বিস্ময়। বিস্ফোরক চাহনিতে তাকিয়েছে রথির পাশে পচা গলা লাশের ছবির দিকে। রায়হানের শরীরে কোনো বশ পাচ্ছে না। পুরো শরীর অসাড় হয়েছে। চোখ দুটোতে বিন্দু বিন্দু পানি জমেছে। হাত পা থরথর করে কাঁপছে। ফুলমতি চোখে মুখে বিরক্ত ফুটে বলল, কি হয়েছে কত? রাত দুপুরে দুই ভাইয়ে ফোনের দিকে হা করে তাইকা রইয়া ক্যা? দেখি এদিকে ফোন দে, দেখি ফোনে কি আছে। রায়হান হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। তারপর দু হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। বিড়বিড় করে বলল, রথিয়ার নাই আম্মা, রথিয়ার নাই। আমার ছোট্ট বোনটা আমাদের সবাইকে ফাঁকি দিয়া না ফেরার দেশে চলে গেছে। মুহূর্তে বাড়ির কান্নার রোল পড়ে গেল। ফুলমতি চিৎকার করে কাঁদছে আর বুক থাপড়ে বলছে, আল্লাহ গো, আমার কি সর্বনাশ হয়ে গেল। আমার থুইয়া তুমি আমারে এক রথি মাইয়ারে নিয়ে গেলা। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমার মাইয়াটা কালা বইলা মানসি কত হইনাই তো সারাক্ষণ বকতাম। সেই মাইয়া আমার উপর গুস্সা কইরা চইলে গেছে। ঘন্টা দুই একটানা ফুলমতি চিৎকার চেঁচামেচি করে কাঁদতে কাঁদতে গলা ভেঙে গেছে। অস্ফুট স্বরে বাড়ি বলছে, আমার বাড়িতে কালা ছায়া পড়ছে। আমার তিলে তিলে গড়া সোনার সংসারটা নিমেষে সারকার হয়ে গেল। ওই অপমা বেহায়া মাইয়াটার জন্য আমি আমার মাইয়াটার হারাইছি। ফুলমতি আচমকা খেপে গিয়ে অরুর চুলের মুঠি টেনে ধরে পিঠে দুটো কিল দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর ভালো হবে না, তুই একটা রাক্ষসী। তুই আসার পর থেকে আমার সংসারে অশান্তি শুরু হয়েছে। তোর ভালো হইবে না। আমার নারী ছেঁড়া ধন যেভাবে হারাইলি, তুই একদিন তোর পেটে ডারে হারাবি। অভিশাপ দিলাম তোরে। তুই এই জীবনে সুখের মুখ দেখবি না, কোনোদিনও না। ওর ব্যথায় ভয়ে কষ্টে শব্দ করে কেঁদে উঠল। তারপর ফুলমতির দুপা জড়িয়ে ধরে বলল, মাগো, আল্লাহর দোহাই লেগে আপনি এত বড় অভিশাপ আমার বাচ্চাটারে দিয়েন না। ওমা, আপনি অভিশাপ ফিরিয়ে নেন। আমি যেন বাচ্চা হওয়ার সময় মরে যাই, তবু আমার বাচ্চাটা বেঁচে থাকুক। ফুলমতি অতিরিক্ত রাগে ফসফস করছে। ওর বুকে একটা লাথি মেরে বলল, বেজন্মার বাচ্চা বেজন্মা, তুই এত তাড়াতাড়ি মরবি না। আমাকে হাড্ডি মাংস জ্বালাইয়া ভাজা ভাজা করে খাইলে তোর মরণ নেই। মরলে তো যেদিন হুঞ্চা পেটের মধ্যে জারদ বাচ্চা আছে
ওই দিনই মূর্তি। পুরোটা সময় রায়হান রাকিব নীরবে চোখের জল ফেলল। ফুলমতি বলল, বাজান, আমার মাইয়াটারে কি শেষ দেখবার পারুম না? রায়হান ভরসা দিয়ে বলল, পারবে আম্মা। খোঁজ নিয়ে দেখি রথি কোথায় রাখা আছে, কাল তোমাকে নিয়ে যাব। এখন একটু বিশ্রাম নাও। রাকিব, আম্মাকে ঘরে নিয়ে যা। রাকিব ফুলমতি ঘরে চলে গেল। ওরা চলে যেতে রায়হান একটা দীর্ঘশ্বাস ফেলে ওরুর দিকে এক হাত বাড়িয়ে দিল। ওরু মাটিতে বসে আঁচলে মুখ গুজে অঝরে কাটছে। প্রচণ্ড অভিমানে রায়হানের হাত সরিয়ে দিল। রায়হান কোনো কথা না বলে অরুকে পাজা খোলা করে ঘরে নিয়ে গেল। তারপর খাটে বসিয়ে দিতে অরু রায়হানের শার্টের কোণে খামচে ধরে করুণ দৃষ্টিতে তাকালো। রায়হান মুখ তুলে তাকাতেই চোখাচোখি হয়ে গেল। ওরা আচমকা রায়হানকে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে দিল। রায়হান ওর মাথায় পিঠে হাত বুলিয়ে বলে, শান্ত হও, এত কাঁদলে শরীর খারাপ করবে। ওর নাক টানতে টানতে বলল, তুমি তো জানো রথিকে আমি খুব ভালোবাসি। মায়ের মতো তোমার কি মনে হয় রথির মৃত্যুর জন্য আমি দায়ী? রায়হান থমথমে গলা বলল, আম্মার কথা মন খারাপ করো না। তুমি তো জানোই আম্মা ওরকম। অরু অসহায় দৃষ্টিতে তাকে বলল, উনি একজন মা হয়ে আর এক মাকে কি করে অভিশাপ দিতে পারে? আল্লাহ না করুক আমার অনাগত বাচ্চার যদি কিছু হয়ে যায়, বলে ভয়ে এক ঢোক গেল। রায়হান বিরক্ত ভঙ্গিতে অরুকে ছেড়ে দিয়ে বিছানা অপর পাশে শুয়ে বলল, বেশি কথা বলো কেন? আম্মা তোমাকে মন থেকে অভিশাপ দিয়েছে না কি? হয়তো রাগের মাথায় বলেছে, সামান্য একটা কথাকে শুধু শুধু পেঁচাচ্ছ। অরু আর কথা বেরালো না। রায়হান যে বদলে গেছে তা খুব ভালো করেই জানে অরু। আগে অরুকে এক পলক দেখার জন্য যে ছেলেটা পাগলের মতো ছটফট করতো, এখন সারাক্ষণ চোখের সামনে থাকলেও দু চোখকে পেতে দেখতে পায় না অরুকে রায়হান। সেসব কথা ভাবতে বুক চিরে একটা দীর্ঘশ্বাস ফেলল অরু। সত্যি মানুষ চিনতে বড্ড ভুল করে ফেলেছে অরু। অরুর বিয়ে হয়ে গেছে মানে? কি মামা? ছোটবেলা থেকে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, এসব একথা অরু বাদে আপনারা সবাই জানেন। বলেন জানেন না? তারপরও কোন সাহসে আমার আমানতকে আপনি অন্য কারো হাতে তুলে দেন? কথাটা বলে কপট রাগে দেওয়ালের সজোরে একটা ঘুষি মারল প্রতীক। অরুর বাবা অনিন্দ্য সাহেব বললেন, প্রতীক শান্ত হও, আমার পুরো কথাটা শোনো প্লিজ। প্রতীক তাচ্ছিল্যে হাসি দিয়ে বলে, কি শুনবো মামা? আর কি শোনার বাকি আছে? বরং আপনি একটা কথা কান খুলে শুনে রাখুন। ওর আমার না হলে অন্য কারো না, যে করে হোক আমি ওকে খুঁজে বের করব। তারপর ওর সংসার ভেঙে তছনছ করে দেব। আপনারা সবাই আমাকে ঠকিয়েছেন। ছোটবেলায় আমার সাথে বিয়ের পাকা কথা দিয়ে আমার থেকে ভালো কাউকে পেয়েছেন, অমনি মেয়েকে গুছিয়ে দিচ্ছেন। প্রতীক, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো। প্রতীকের মা প্রীতি বললেন, আপনার কাছ থেকে এরকম আশা করিনি ভাইজান। মেয়েকে বিয়ে দিয়েছেন ভালো কথা, একটা বার আমাদের জানানোর প্রয়োজন বোধ করলেন না? মানুষ ঠিকই বলে, মা বাবা যতদিন বেঁচে থাকে ততদিন ভাইয়েরা বোনদের আদর করে, দেখাশোনা করে, খোঁজ নেয়। যেই না মা বাবা মারা যায় অমনি ভাইয়েরা পর হয়ে যায়। আম্মা বেঁচে থাকতে এই বাড়ির ছোট বড় সব অনুষ্ঠানে আমাকে ডাকতো, অথচ আজ আম্মা নেই বলে মেয়ের বিয়ে দিলেন, অথচ আমাকে একটু জানালেন না। অনিন্দ ছোট বোন প্রীতির হাত চেপে ধরে বললেন, আমাকে ভুল বুঝিস না প্রীতি, তোর ভাইজিকে আমি বিয়ে দেইনি। প্রতীক অবাক হয়ে বলল, তো কে বিয়ে দিছে মামা? অনিন্দ একটি দীর্ঘশ্বাস ফেলে একে একে সব ঘটনা খুলে বলল। সব শুনে প্রতীকের চোয়াল শক্ত হয়ে গেল। রাগে ফসফস করে বলল, অরুকে যে প্রেগনেন্ট করছে ওই কুত্তার বাচ্চাকে আমি ছাড়বো না। আর এত কিছু ঘটে গেল, আমাকে ফোনে জানালেন না কেন মামা? অনিন্দ মাথা নিচু করল, কোন মুখে বলতাম? সব শুনে তুমি কি অরুকে বিয়ে করতে? কেন বিয়ে করতাম না? অবশ্যই করতাম। সমাজ যদি একজন ডিভোর্সে অবিবাহিত ছেলের সাথে বিয়ে হতে পারে, একজন বৌমরা পুরুষের কম বয়সী মেয়ের সাথে বিয়ে হতে পারে, তাহলে আমার ওরকে বিয়ে করতে সমস্যা কোথায় বলুন? তার চেয়ে বড় কথা, আজকাল এমন যুগে দাঁড়িয়েছে আছি আমরা, যেখানে প্রতিনিয়ত মেয়েরা বয়ফ্রেন্ডের প্রতারণার শিকার হয়ে রাতের আধারে প্রেগনেন্ট হয়, আবার রাতের আধারে অ্যাবর্ট করে মা বাবার পছন্দ করা ছেলের সাথে হাসি মুখে বিয়ের পিড়িতে বসে। সেখানে আমার ওরু সেই ছোটবেলা থেকেই ভালোবাসি। ওর একটা ভুলকে মাফ করে আর একটা সুযোগ দেওয়া কি খুব অন্যায় হতো? আফসোস, আপনি আমাকে সবটা না জানিয়ে অনেক বড় বোকামির পরিচয় দিয়েছেন। আপনি কি শিওর যে ছেলেটা ওর বিশ্বাসের সুযোগ নিয়ে বিয়ের আগে প্রেগনেন্ট বানিয়ে দিছে? বিয়ে করবে না বলে নানান ঝামেলা করছে, আর তার সাথে আপনার মেয়ে আদৌ সুখে থাকবে তো মামা? আমার তো মনে হয় না। অনিন্দ্য থমথম গলে বলল, এখন কি করব প্রতীক? মেয়েটাকে রাগের মাথায় দুটো শর্ত জুড়ে দিয়েছিলাম। আমার অভিনয়ে দ্বিতীয় শর্ত মেনে সেই এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে গেছে। আজ 3 মাস হয়ে গেল, অথচ এখনও এলো না। ভেবেছি রাগ জেদ কমে গেলে আসবে, কিন্তু অরু যে কথাটা এতটা সিরিয়াসলি নেবে আমি ভাবতে পারিনি। প্রতীক চিন্তিত মুখে বলল, ছেলেটার গ্রামের বাড়ি কোথায় আপনি জানেন না? জানলে কি আর এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতাম? অবশ্যই এতদিন মেয়েটাকে দেখে আসতাম। আল্লাহ জানে আমার মেয়েটা কেমন আছে। প্রতীক ভরসা দিয়ে বলল, আপনি কোনো চিন্তা করবেন না মামা, আমি খুঁজে বের করব ওর কোনো খোঁজ পাওয়া যায় কিনা। হঠাৎ অনিন্দ্য প্রতীকের হাত ধরে ঝরঝর করে কেঁদে দিল। চোখের জল মুছে প্রতীকের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার মেয়ে ভালো আছে তো প্রতীক? প্রতীক একটা দীর্ঘশ্বাস গোপন করে বলল, আল্লাহ ভরসা। ইন্সপেক্টর জাহিদ সাহেব রায়হান ফুলমতি রাকিবকে সাথে নিয়ে
থানা থেকে বেরিয়ে সোজা মর্গে গেলেন। আজ ভোরের বাসে ফেসবুকের দেওয়া ঠিকানা অনুযায়ী রায়হানরা রংপুরের থানায় এসেছে। মর্গের আশেপাশে কেমন পচা পচা একটি গন্ধ। জাহিদ সাহেব সহ ৫ জন রুমাল নাকে মর্গের ৬ নম্বর কক্ষের দিকে এগোলো। ১০৭ নং ড্রয়ার খুলতে ফুলমতি মেয়েকে দেখে ভয়ে এক চিৎকার দিয়ে উঠল। রায়ান রাকিব এক ঢোক গিলে দুপা পিছিয়ে গেল। রতির চেহারা বোঝা যাচ্ছে না, পচে গলে একদম মুখ থেকে মাংস খসে খসে পড়ছে। এক নজর দেখে রায়হানের বুকের রক্ত ছলকে উঠল। বুকটা কেমন খা খা করছে, মাথা ঝিমঝিম করছে। ফুলমতির দাঁত লেগেছে। মর্গ থেকে বেরিয়ে জাহিদ সাহেব উদ্দেশ্য করে বলল, আমি কেসটা লড়তে চাচ্ছি। এটা যে কোনো স্বাভাবিক মৃত্যু না আপনারা ভালো করে জানেন। তাই নিজের বোনের খুনিকে যদি শাস্তি দিতে চান অবশ্যই আমাদের হেল্প করেন। রাহান দাঁত কিরমির করে বলল, আমার কলিজার টুকরো বোনকে যে খুন করেছে তাকে আমি পুঁতে ফেলবো। আপনি তদন্ত করুন, যত টাকা সাহায্য লাগে আমি দেব। জাহিদ সাহেব মৃদু হেসে বললেন, টাকার প্রসঙ্গ পরে দেখা যাবে। আগে থানায় চলুন, আপনার বোনের বিষয়টা একটু কথা বলা যাক। জি। জাহিদ সাহেব থানায় এসে আয়েশ করে চেয়ারে গা এলিয়ে দিলেন। রায়হান রাকিব জাহিদ সাহেব মুখোমুখি চেয়ারে বসলেন। জাহিদ সাহেব সরাসরি রথির প্রসঙ্গে চলে গেলেন। মেয়েটার নাম রথি, রাইট? হুম। আপনাদের দুই ভাইয়ের এক বোন। রায়হান রাকিবের দিকে এক নজর কোনা চোখে তাকালো। রাকিব মাথা নিচু করে ফেলল। রায়হান বলল, হ্যাঁ। আপনার বোনের মানে রথি কি কাউকে ভালোবাসতো? আই মিন কারোর সাথে রিলেশন? রায়হান আত্মবিশ্বাসের সাথে বলল, না, রথি অনেক কালো ছিল, তাই ওর সাথে কেউ মিশতো না। আর প্রেম করলে অন্তত আমি বা রাকিব জানতাম। আপনাদের কি কাউকে সন্দেহ হয়? না, আমি তো এটাই বুঝতে পারছি না, ওকে কেউ শুধু শুধু খুন করবে কেন? জাহিদ সাহেব মুচকি এসে বললেন, শুধু শুধু খুন করেনি তাহলে? জাহিদ সাহেব চেয়ারে উঠে দাঁড়ালেন। বলল, আপনাদের ভাষ্য মতে সেদিন রথি স্কুল থেকে নিখোঁজ। তারপর ওকে যে কিডন্যাপ করেছে সে খুব ভালো করে জানতো রথি ওই স্কুলে পড়ে এবং ওর উপর দীর্ঘদিন যাবৎ কড়াভাবে নজর রেখেছে আর সুযোগ খুঁজছে। সেদিন হয়তো সুযোগ পেয়ে ওর হাত পা মুখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে গেছে। আপনাদের বাড়ি থেকে বাসে রংপুর আসতে ৮ থেকে ৯ ঘন্টা লাগে। আর ওই জায়গাটা খুব নির্জন, যেখানে রাতে হাত মুখ বেঁধে যখন দেখেছে মেয়েটা আত্মহত্যা হয়েছে, তাই কোনো রিস্ক নিতে চায়নি। একদম জানে মেরে দিছে আর খুব কৌশলে বস্তাবন্দি করে পানিতে লাঠি গেড়ে পুঁতে রেখেছে। খুনি খুব চালাক, নিখুঁতভাবে খুন করেছে, কোনো প্রমাণ করেনি। তাই না রাকিব সাহেব? রাকিব চমকে উঠল। ভীতু চোখে জাহিদ সাহেবের দিকে তাকালো। আমতা আমতা করলে, জি মানে? জাহিদ সাহেব উচ্চস্বরে হাসলো। তারপর হাসি থামিয়ে এক গ্লাস পানি রাকিবের দিকে এগিয়ে গিয়ে বলল, পানিটা খেয়ে নিন রাকিব সাহেব। ভিতর ভিতর সব ঠান্ডা হয়ে যাবে। উপরে ফ্যান চলছে, এত ঘামলে চলে? রায়হান অবাক হয়ে বলল, সবই তো বুঝলাম, কিন্তু এত মেরে খেয়ে আমার বোনটাকে ওরা এতটা নির্মমভাবে মেরে ফেললো কেন? জাহিদ সাহেব বলল, আমি আন্দাজে বলতে পারছি, পুরোটাই মিলতে নাও পারে। হতে পারে খুনি আপনাদের খুব কাছের কেউ, আবার হতে পারে খুনিকে আপনারা চেনেনই না বা কখনো দেখেননি। রায়হান বললেন, আপনার কথার আগামাগা মাথা কিছুই বুঝলাম না, সব কেমন গুলিয়ে যাচ্ছে। একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ? রায়হান, আরে রায়হান সাহেব, এতটা অধৈর্য হলে চলে? শান্ত হন। যে এত নিখুঁতভাবে কোনো প্রমাণ ছাড়াই খুন করেছে সে এত সহজে ধরা দিবে না, এটা খুব ভালো করেই জানি। তবে এর শেষ দেখে ছাড়বো। শেষের কথাটা জাহিদ সাহেব টেবিলে সজোরে থাবা মেলে বলেন। রায়হান বলে, আজ উঠি, কোনো হেল্প লাগলে বলবেন। হুম, অবশ্যই। শেষ কান্না, ২য় পর্ব। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পুরো গল্প প্লে লিস্টে পেয়ে যাবেন।